চলাই দে। শুরু করা যাক তাহলে। আজকে আমরা শুরু করব তোর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আমি প্রথমে দিন তোদের বলেছিলাম যে প্রথমে তোর ক্লাসিক্যাল থিওরি অফ রেডিয়েশন দিয়ে শুরু করব, বাট প্রোগ্রাম আমি খানিকটা চেঞ্জ করেছি বলতে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়েই শুরু হবে, ঠিক আছে? মানে যেরকমভাবে সিলেবাসে রয়েছে সেরকমভাবেই হবে, রেডিয়েশন আগে আর করাচ্ছি না। ওইটা আমি ভেবেছিলাম ওই রকমভাবে করাবো, কিন্তু দেখলাম না, দরকার নেই, পরেই করিয়ে দেবো। এই পেপারটা একটু ভালো দেয়, বলে দেবো, আর একটু হার্ড দিতে বলবো, শক্ত হতে নাকি? হ্যাঁ, মোটা দেখে। এই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সালিনাসের যে বই, এই যে এইটা জেরক্স কপিটা, ঠিক আছে? যারা নিবি তোরা ওই শুভব্রতকে বলে দিস। প্রথমে আমি যে টপিক দিয়ে শুরু করব, যে দেখ প্রথমেই আমরা যেটা করব সেটা হলো যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি কেন। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা কেন পড়ব সেইটা আগে আমাদেরকে জানতে হবে, তারপর আমরা মেইন টপিক ঢুকে যাব আর কি, ঠিক আছে? প্রথম পার্ট হলো যে কেন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা পড়ব, সেইটা করার পর আমরা নেক্সট টপিকে চলে যাব। প্রথমেই হলো শর্টকামিং অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স অলরেডি পড়েছিস, কাইনেটিক থিওরি পড়েছিস। সেই থার্মোডাইনামিক্সের কিছু ডিফিকাল্টিস বা কিছু শর্টকামিং রয়েছে, যে কারণে আমাদের এই টপিকটা স্টাডি করতে হয়। তার মধ্যে নাম্বার 1 হলো থার্মোডাইনামিক্সের ডিফিকাল্টিস কি কি রে? তোরা জানিস, আমি অলরেডি ডিসকাস করেছিলাম। উই ক্যানট ইভ্যালুয়েট অর ক্যালকুলেট the exact value. We cannot evaluate or calculate the exact value of thermodynamic variables like internal energy, entropy, pressure, Helmholtz free energy, Gibbs free energy, enthalpy। থার্মোডাইনামিক্যালি আমরা কখনো তোর এই থার্মোডাইনামিক ভেরিয়েবলস গুলোর এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি না। আমরা কখনো চাইলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি কত সেইটা ক্যালকুলেট করতে পারি না, আমরা হেলমোস ফ্রি এনার্জি কত সেইটা ক্যালকুলেট করতে পারি না,
আমরা এনথালপি কি সেইটা ক্যালকুলেট করতে পারি না, আমরা গিবস ফ্রি এনার্জি কি সেইটা মানে গিবস ফ্রি এনার্জি কত ভ্যালু এক্সাক্ট ভ্যালু সেইটা ক্যালকুলেট করতে পারি না। মানে আমরা এক্সাক্ট ভ্যালু থার্মোডিনামিক্যালি কখনোই কোনোদিনও ক্যালকুলেট করতে পারি না। ওকে, সো দ্য ফার্স্ট প্রবলেম ইজ যে থার্মোডিনামিক্যালি উই আর কমপ্লিটলি আনএবল টু ক্যালকুলেট দ্য এক্সাক্ট ভ্যালু অফ থার্মোডিনামিক ভেরিয়েবলস। এই থার্মোডিনামিক ভেরিয়েবলস এর এক্সাক্ট ভ্যালু আমরা কোনোদিনও ক্যালকুলেট করতে, ইন্টারনাল এনার্জি, থার্মাল এনার্জি, এনট্রপি, গিবস ফ্রি এনার্জি, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি না। ওকে, নাম্বার 2, thermodynamically we cannot derive the equation of state. We cannot derive the equation of state. We cannot derive the equation of state. Equation of state মানে PV is equal to RT, এটাকে আমরা থার্মোডাইনামিক্যালি রিজলভ করতে পারি না। নাম্বার 3, we cannot resolve Gibbs paradox. We cannot resolve Gibbs paradox. আমরা Gibbs paradox কে রিজলভ করতে পারি না থার্মোডাইনামিক্যালি। ওকে, নাম্বার 4, we cannot explain third law of thermodynamics, that is third law of thermodynamics ki at t tends to 0 s tends to 0. thermodynamics এর থার্ড ল হলো t tends to 0 তে এন্ট্রপি tends to 0 হবে। এইটা আমরা থার্মোডাইনামিক্যালি এক্সপ্লেন করতে পারি না। According to thermodynamics, S is equal to CV ln T. So T tends to 0 ভ্যালুটি এখানে বসাতে পারবি না থার্মোডাইনামিক্যালি। থার্মোডাইনামিক্যালি আমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স তাহলে কি হয় সেইটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না। ওকে, নাম্বার 5, we cannot evaluate the constant S naught. এই যে কনস্ট্যান্ট S naught এর ভ্যালুও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি না থার্মোডাইনামিক্যালি। we cannot evaluate the value S naught. সো 1 নম্বর পয়েন্ট হলো শর্টকামিং অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের এই ডিফিকাল্টিস গুলো আমরা রিজলভ করতে পারি না। নাম্বার 1 হলো এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারি না। নাম্বার 2 হলো ইকুয়েশন অফ স্টেট আমরা ডিরাইভ করতে পারি না। নাম্বার 3 হলো গিবস প্যারাডক্স আমরা রিজলভ করতে পারি না। নাম্বার 4 হলো আমরা তোর কি বলে থার্মোডাইনামিক্স থার্ড ল এক্সপ্লেন করতে পারি না। নাম্বার 5 হলো আমরা কনস্ট্যান্টের ভ্যালু যে S নট সেইটাকে আমরা ডিফাইন করতে পারি না, মানে ডিটারমাইন করতে পারি না। তাহলে এইটা গেল থার্মোডাইনামিক্স এর ডিফিকাল্টিস নাম্বার 1। নাম্বার 2, সাপোজ দ্যাট ইউ হ্যাভ এ সিস্টেমের মধ্যে গ্যাস মলিকিউলস রয়েছে, ধর 1 মোল গ্যাস রয়েছে এখানে। 1 মোল গ্যাস মানে নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য অর্ডার 10 টু দি পাওয়ার 23, এই সংখ্যক পার্টিকেল রয়েছে। আমাদের ইচ্ছে হলো যে এই প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স মানে মাইক্রোস্কোপিক্যালি আমি প্রত্যেকটা পার্টিকেলকে স্টাডি করতে চাই। প্রবলেমটা কি যে আই হ্যাভ এ সিস্টেম, just for simplicity let us consider 1 mole gas system, and I want to investigate the characteristics of all the individual particles. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস এর ক্যারেক্টারিস্টিক্স আমরা কি বলে সলভ করতে চাই, জানতে চাই।
জানতে চাওয়াটা তো কোনো অপরাধ নয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স কি সেটা জানতে চাস, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স যদি জানতে চাওয়া হয়, দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেলস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলস এর উপর কি ফোর্স অ্যাক্ট করছে সেইটা তোকে সবার আগে জানতে হবে। আজ পর্যন্ত কেউ এক্স্যাক্ট ভ্যালু অফ ফোর্স, পার্টিকেলের উপর এক্স্যাক্টলি কি ফোর্স অ্যাক্ট করে তার ভ্যালু কিন্তু কেউ জানতে পারেনি। ঠিক আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে ধর তুই কি বলে জোর পূর্বক আমি ধরে নিলাম যে ইউ ওয়ান্ট দ্য ফোর্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপর কি ফোর্স অ্যাক্ট হয় সেটা আমি ধরে নিলাম যে তুই জেনে গেছিস। তাহলে ফোর্স যদি তুই জেনে যাস, তার মানে ইউ হ্যাভ 10⁻23 নাম্বার অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স যদি তোকে জানতে হয়, তার মানে এই 10⁻23 নাম্বার অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোকে সলভ করতে হবে, তাই তো। 10 আমি ধরে নিলাম যে ith পার্টিকেলের মাস হলো mi, আমি ধরে নিলাম যে ফোর্স তুই জেনে গেছিস। তাহলে ফোর্স যদি জেনে যাস, তাহলে তোকে কি বলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপর কি ফোর্স সেটা জানতে হবে। মানে ফোর্স যদি জেনে যাস, তাহলে ইউ হ্যাভ টু সলভ দিস ফোর্স, মানে দিস ইকুয়েশন। তো যেহেতু 1 মোল গ্যাস নিয়েছিস এখানে তুই, তার মানে তোর 10⁻23 নাম্বার অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোকে এখন সলভ করতে হবে। একটা সুপার কম্পিউটার 10⁶ না 7 কত 10⁷ মনে হচ্ছে ইকুয়েশনস পার সেকেন্ডে সলভ করে। সুপার কম্পিউটার 10⁶ আর 10⁷, আমি এক্সাক্ট একটু কনফিউজড হয়ে গেছি, যাই হোক হোয়াট এভার। একটা সুপার কম্পিউটার তোর 10⁷ ইকুয়েশন পার সেকেন্ডে সলভ করে। তাহলে 1 মোল গ্যাস মলিকিউলস কে ইনভেস্টিগেট করার জন্য 10⁻16 সেকেন্ড, মানে এটা অলমোস্ট তো 70 মিলিয়ন ইয়ার্স টাইম লাগবে। এখানে একটা 6.023 থাকে না, তো সেটাকে ধরলে তো 60 to 70 মিলিয়ন ইয়ার্স টাইম লাগবে এই 1 মোল গ্যাস মলিকিউলকে স্টাডি করতে। ইজ ইট ফিজিক্যাল? আমি প্রথম পয়েন্ট বললাম যে শর্টকামিং অফ থার্মোডাইনামিক্স, সেটা আমরা ডিসকাস করলাম। আফটার দ্যাট আমি বললাম যে একটা মলিকিউলার সিস্টেম আমি ধরেছি, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকিউলসকে স্টাডি করতে চাইছি। তাহলে এই প্রত্যেকটা মলিকিউলকে যদি আমি স্টাডি করতে চাই, তার মানে প্রত্যেকটা মলিকিউলের উপর কি ফোর্স অ্যাক্ট হয় সেটা আমাকে জানতে হবে, যেটা আজ পর্যন্ত জানা যায়নি। এক্স্যাক্টলি একটা মলিকিউলের উপর কত ফোর্স অ্যাক্ট হয়, আমি জোর করে বা তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে ইউ নো দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। তুই ধর ফোর্সটা জেনে গেছিস পার্টিকেলের উপর কত অ্যাক্ট করছে। তাহলে তুই যদি ফোর্সটা জেনে যাস, তাহলে সেক্ষেত্রে তোকে 10⁻23 নাম্বার অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে ফর দ্য মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশন অফ দ্য সিস্টেম, তাই তো। একটা সুপার কম্পিউটার সেকেন্ডে 10⁷ ইকুয়েশন সলভ করে। তাহলে 1 মোল গ্যাস মলিকিউলকে সলভ করতে গেলে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকিউলকে জানতে গেলে অ্যাপ্রক্সিমেট 60 to 70 মিলিয়ন ইয়ার্স তো টাইম লাগবে। আমাদের লাইফ টাইম এত বেশি নয়, মিলিয়নটা বাদ দিলে হয়তো আমাদের অ্যাভারেজ লাইফ টাইম সেইটা। ঠিক আছে, তাহলে একজন যদি চেষ্টা করে 1 মোল গ্যাস সিস্টেমকে স্টাডি করার জন্য, তার পুরো লাইফ সাইকেল শেষ হয়ে যাবে, কিন্তু ইনভেস্টিগেশন জারি থেকে যাবে, বন্ধ হবে না। সো ইট ইজ ইম্পসিবল টু ইনভেস্টিগেট দ্য সিস্টেম মাইক্রোস্কোপিক্যালি। বুঝাতে পারলাম? পয়েন্ট ক্লিয়ার? নাম্বার 3, quantum mechanics always dealing with a single, quantum mechanics always dealing with a single particle,
quantum mechanics always deal with a single particle. ঠিক আছে? If we have a system having more than one particles, and the particles are quantum particles, কোয়ান্টাম মেকানিক্স মানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন তুই যদি দেখিস সবসময় একটা সিঙ্গেল পার্টিকেলকে নিয়ে ডিল করে। এবার ধর আই হ্যাভ এ সিস্টেম যেখানে মোর দ্যান ওয়ান পার্টিকেল রয়েছে, ঠিক আছে? উই হ্যাভ এ সিস্টেম হ্যাভিং মোর দ্যান ওয়ান পার্টিকেল where the particles obey quantum mechanics, then we cannot deal the system using quantum mechanics only. ওকে, আমরা শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সেক্ষেত্রে সিস্টেমটাকে ডিল করতে পারি না। ওই সিস্টেমের উপর আমাদেরকে তখন কি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে হবে। সো কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলস যেটাকে তুই ডিল করতে পারছিস না কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, সেখানে তোকে কি অ্যাপ্লাই করতে হবে? এবার স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে হবে। এই দুটোর কম্বাইন্ড ফর্ম কি হবে? কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। বুঝে গেল? নাম্বার 4, we cannot establish the concept of negative temperature. We cannot establish the concept of negative temperature. Negative temperature এর কনসেপ্ট আমরা স্ট্যাবলিশ করতে পারি না until or unless তোর statistical mechanics. ওকে, এছাড়াও তোর আরো অনেক কিছু ফেনোমেনা রয়েছে, লাইক তোর বোস আইনস্টাইন কনডেনসেশন, হোয়াইট ডর্ফ, তারপর নিউট্রন স্টার, এরকম বিভিন্ন রকম কিছু ফেনোমেনাস রয়েছে যেগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ছাড়া আমরা ডিল করতে পারি না। বুঝা গেল? বাট দ্য মেন পয়েন্ট ইজ শর্টকামিং অফ থার্মোডাইনামিক্স। তো সিস্টেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলসকে জানার ইচ্ছে, তো কোয়ান্টাম মেকানিক্সের শর্টকামিং মানে কোয়ান্টাম মেকানিক্স অলওয়েজ ডিল করে একটা সিঙ্গেল পার্টিকেল নিয়ে। তাহলে যদি একটা সিস্টেম হ্যাভিং মোর দ্যান ওয়ান পার্টিকেলস হয়, যেখানে পার্টিকেলসগুলো কোয়ান্টাম মেকানিক্সকে স্যাটিসফাই করে, দেন হোয়াট শুড ডু? দেন ইউ নিড স্ট্যাটিস্টিক্স অন দিস সিস্টেম, যেটাকে কম্বাইনলি আমরা বলবো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। Okay, so these are the vital points যে কারণে আমরা তোর এই ইয়েটা পড়বো আর কি, এই টপিকটা নিউ টপিকটা পড়বো, যেটা নাম হলো তোর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দুটো পার্ট রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দুটো পার্ট বা বলতে পারিস দুটো ব্রাঞ্চ রয়েছে। এক নম্বর হলো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স,
কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। এই দুটো পার্ট রয়েছে তোর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। একটা হলো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, অ্যানাদার হলো তোর কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই দুটো পার্ট আমরা আলাদা করে পড়বো। এবার কোয়ান্টাম মেকানিক্স মানে অলরেডি এটা একটা প্রবাবিলিস্টিক। ভালো করে আমার কথাটা শুনবি। কোয়ান্টাম মেকানিক্স মানে এটা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সটাই তোর প্রবাবিলিস্টিক, তার মধ্যে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করবি, এটা নিউ কোনো ব্যাপার স্যাপার নয়, এটার মধ্যে কোনো ঝামেলাও নেই। আমার বক্তব্য হলো যে ক্লাসিক্যাল মেকানিক্সে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্সকে ইম্পোজ করব, এইটা আমাদেরকে ভাবতে হবে। এটা ভাবনা চিন্তার বিষয় যে হাউ উই ইম্পোজ তোর প্রবাবিলিটি ইন দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স মানেই তোর সবসময় এটা ডিটারমিনিস্টিক হয়। তো ক্লাসিক্যাল ফিজিক্স যদি ডিটারমিনিস্টিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে এই ক্লাসিক্যাল মেকানিক্সে স্ট্যাটিস্টিক্স অর মানে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কিভাবে প্রবাবিলিটিকে ইম্পোজ করব। হ্যাভ ইউ এনি আইডিয়া? বল, কোনো আইডিয়া আছে? একটু কথা বল, কথা বল। মৃন্ময়ী বল, তোর কথা পুরো ক্লিয়ার হলো না আমার। মানে ওখানে যেরকম দেখছিলাম যে বি প্লাস ডিবির মধ্যে কতগুলো পার্টিকেল থাকবে, মানে ওরকম কিছু। হ্যাঁ, দিস ইজ এ পার্ট অফ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। আমার কোশ্চিন হলো যে ক্লাসিক্যাল মেকানিক্সে স্ট্যাটিস্টিক্সকে আমি ইন্ট্রোডিউস করব কি করে, যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স মানে একটা ফিক্সড পজিশন থাকবে, একটা ফিক্সড ভেলোসিটি থাকবে, ফিক্সড মোমেন্টাম থাকবে, ফিক্সড এনার্জি থাকবে। সো ওয়াই দিস প্রবাবিলিস্টিক কনসেপ্ট, না হাউ দিস প্রবাবিলিস্টিক কনসেপ্ট? মাই কোশ্চেন ইজ যে কিরকম ভাবে আমরা প্রবাবিলিটিকে ইন্ট্রোডিউস করব ইন দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল ফিজিক্স অর ক্লাসিক্যাল মেকানিক্স। দিস ওয়াজ মাই কোশ্চেন। ব্যানার্জি, এইটার উত্তর দিতে পারলেই মদনদার সাথে তোর কথা হয়ে যাবে। বল। ব্যানার্জি আজকে অ্যাবসেন্ট। কারো কোনো বক্তব্য? তুষার তো পারবি না, না পারবি তুষার? শাশ্বতী, আমার কোশ্চিনটা কি ক্লিয়ার যে কিভাবে ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আমি স্ট্যাটিস্টিক্সকে নিয়ে আসব, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সটাই তোর একটা ডিটারমিনিস্টিক ব্যাপার স্যাপার। এই তুষার গুগল মিট অন করে গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে মনে হচ্ছে রে। ব্যানার্জি আজকে ক্লাস করছে না। বল। বল মৃন্ময়ী। বলছি যে মানে কোন একটা ভলিউমের মধ্যে অনেকগুলো পার্টিকেল থাকবে, মানে যে কোনো পার্টিকেল তো ওই ভলিউমের মধ্যে যে কোনো পজিশনে থাকতে পারে, তো সেইভাবে যে কোন পজিশনে থাকবে সেটা। আমি বুঝতে পেরেছি তোর কোশ্চেন, বাট অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম টি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ইজ ফিক্সড অর নট? অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি ওই ভলিউমের মধ্যে পার্টিকেলের পজিশন তো স্পেসিফিক, ডিটারমিনিস্টিক। ক্লাসিক্যাল মেকানিক্স তো এরকম কোনো বক্তব্য কোথাও রাখেনি। ধ্রুব সরকার,
ক্লাসিক্যাল মেকানিক্স এরকম কোনো মন্তব্য কোথাও করা নেই, বা ক্লাসিক্যাল মেকানিক্সে এরকম কোনো স্টেটমেন্ট কোথাও দেয়া নেই যে একই সাথে আমরা প্রত্যেকটা পার্টিকেলের পজিশনকে মেজার করতে পারবো না। এরকম কোনো বক্তব্য কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো জায়গাতেই কিন্তু দেয়া নেই। এরকম বক্তব্য আমি আজ পর্যন্ত কোথাও শুনিনি। আরে এই যে কারণগুলো আমি নোট করলাম, থার্মোডিনামিক্স তো ক্লাসিক্যাল ফিজিক্সেরই একটা পার্ট না? থার্মোডিনামিক্সের কনসেপ্টটা তো ক্লাসিক্যাল কনসেপ্ট। তোরা যেটা পড়েছিস সেটা তো ক্লাসিক্যাল থার্মোডিনামিক্স। আমার পারপাসটা বুঝতে হবে যে আমি কোন জায়গায় আটকে গেছি। আমি কাইনেটিক থিওরি, থার্মোডিনামিক্স পড়ার পর আমি ফিল করেছি যে আমার অনেক কিছু এখনো আনসলভ রয়ে গেছে। আমি ইকুয়েশন অফ স্টেট আজ পর্যন্ত ডিরাইভ করতে পারিনি। আমি এন্ট্রপির এক্স্যাক্ট ভ্যালু কত সেটা বের করতে পারিনি। আমি থার্মোডাইনামিক্স থার্ড ল কি করে আসে তার কোনো উত্তর আমি দিতে পারিনি। আমি অনেক কিছু পারিনি। তাহলে এই যে না পারার জিনিসগুলোর তো আনসার করতে হবে আমাদেরকে, না? নীলাভ, এইটা করার জন্য যে ক্লাসিক্যাল মেকানিক্সে স্ট্যাটিস্টিক্সকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে যেটা শিখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কনটেক্সট অফ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, দ্যাট ইজ কল্ড ফেজ স্পেস অর মোমেন্টাম স্পেস। তোরা একটা জিনিস একটু খেয়াল করে দেখ, জাস্ট রিমাইন্ড কর। আমি তোদেরকে রিমাইন্ড করতে বলেছি, সেটা হলো ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন সবাই পড়েছিস? ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন, ইয়েস অর নো? ব্যানার্জি আজকে ক্লাস করছে না, ভেরি ব্যাড। ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন সবাই পড়েছিস? একটু জাস্ট রিমাইন্ড কর যে ম্যাক্সওয়েলের স্পিড ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করার সময় অর্ডিনারি যে স্পেস সম্পর্কে আমরা জানি, মানে কনফিগারেশন স্পেস, সেই স্পেস দিয়ে কিন্তু আমরা ডিরাইভ করতে পারিনি। যদিও ম্যাক্সওয়েলের যে ডেরিভেশন আমরা করেছি সেটা ম্যাক্সওয়েলের ডেরিভেশন নয়, সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকেই আসে, অ্যান্ড উই উইল শো ইট। আমরা যে ম্যাক্সওয়েলের ডেরিভেশন করেছি সেটা কিন্তু ভেলোসিটি স্পেসে গিয়ে, খেয়াল করে দেখ, Vx, Vy, Vz, এখানে আমরা একটা এলিমেন্টারি ভলিউম নিয়েছিলাম। খেয়াল করে দেখবি তো একটু, dvx, dvy, dvz। খেয়াল করে দেখ। সো দ্য ডেরিভেশন উই অলরেডি ডিড ম্যাক্সওয়েলস এর স্পিড ডিস্ট্রিবিউশন, যেটা একটা প্রবাবিলিটির আইডিয়া দেয় যে ভি থেকে ভি প্লাস ডিভি বা সি থেকে সি প্লাস ডিসি এর মধ্যে নাম্বার অফ মলিকিউলস কত, বা একটা মলিকিউলকে পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা কিন্তু কনফিগারেশন স্পেসের আইডিয়া থেকে কিন্তু আসেনি। ইট কামস ফ্রম ভেলোসিটি স্পেস। মনে পড়েছে? মনে পড়েছে কি? আরে হ্যাঁ না একটা রেসপন্স করিস, আমি ট্রান্সলেট করতে পারবো। এরকম স্ট্যাক্ট হয়ে গেলে তো আমারও তো এগোনো তো মুশকিল, না? তোকে পরীক্ষা দিয়ে দিয়ে তোদের মানে এফিসিয়েন্সি জিরোর দিকে এগোচ্ছে। দোষ তোদের নয়, কি করা যাবে। সো
আমার কোশ্চেন ছিল যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কিভাবে স্ট্যাটিস্টিক্স ইম্পোজ করব। আজকের ক্লাসটা মেনলি এইটা নিয়েই হবে। তার জন্য আমি ডিফাইন করলাম ফেস স্পেস বা মোমেন্টাম স্পেস। ঠিক আছে, আমি তার জন্য ডিফাইন করলাম কি ফেস স্পেস অর মোমেন্টাম স্পেস। এই স্পেসটা কেমন হয়, এই স্পেসের একদিকে থাকবে কোঅর্ডিনেট কিউ কে, আর একদিকে থাকবে মোমেন্টা কিউ কে একদিকে, আর একদিকে থাকবে মোমেন্টা। কনফিগারেশন স্পেস যদি n ডাইমেনশনাল হয়, মোমেন্টাম স্পেস 2n ডাইমেনশনাল হবে, কারণ n খানা পজিশনের সাথে n খানা করসপন্ডিং মোমেন্টাম থাকবে। তার মানে কিরকম টাইপের হবে, q1 q2 qn। এটা কনফিগারেশন স্পেস, n ডাইমেনশনাল কনফিগারেশন স্পেস। মোমেন্টাম স্পেসের ক্ষেত্রে কি থাকবে তার সাথে, p1 p2 pn। so you have position as well as corresponding momentum। এবার খুব অ্যাবসার্ড লাগছে না তোদের যে স্যার আপনি কি এগুলো বলছেন, এখানে কিভাবে প্রবাবিলিটির আইডিয়াকে আমরা নিয়ে আসবো? খুব স্বাভাবিক, আমারও সেরকম মনে হয়েছিল, কিন্তু কিভাবে নিয়ে আসবো সেটাই এখন আমি তোদেরকে দেখাবো। ওকে, অ্যান্ড ইউ নো যে হ্যামিল্টনিয়ান of a system is function of qk and pk। তাহলে নোট কি লিখবো, if we want to draw any trajectory in momentum space, if we want to draw any trajectory in momentum space, if we want to draw any trajectory in momentum space, then we have to calculate the Hamiltonian, কারণ হ্যামিল্টনিয়ানটা ফাংশন অফ কিউ কে অ্যান্ড পি কে। আর এখানে আমি দেখ প্রথমেই বলে দিয়েছি যে এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, সো ইট মাস্ট বি কনস্ট্যান্ট। তাহলে কোনো পার্টিকেলের ক্ষেত্রে যদি আমি ট্র্যাজেক্টরি ড্র করতে চাই ইন মোমেন্টাম স্পেস, দ্যাট মিনস আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য হ্যামিল্টনিয়ান ফার্স্ট। ঠিক আছে, we have to calculate the Hamiltonian of the particle or of the system। ওকে, বোঝা গেল এই পর্যন্ত? পরের প্যারাতে লেখ the trajectory in the momentum space, the trajectory in the momentum space is called phase trajectory। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার একটা বেশ কমন কোশ্চেন ফেস ট্র্যাজেক্টরি ড্র করা। যেমন নেট পরীক্ষা তোরা ভবিষ্যতে দিবি, জেস্ট পরীক্ষা দিবি, এই সমস্ত পরীক্ষাতে দেখবি একটা কমন কোশ্চেন থাকবেই ফেস ট্র্যাজেক্টরি ড্র করা। ওকে, এনি ট্র্যাজেক্টরি ইন মোমেন্টাম স্পেস ইজ কল্ড ফেস ট্র্যাজেক্টরি। পরের প্যারাতে লেখ if we draw
if we draw a cut, if we consider a molecular system, if we consider a molecular system, then the phase space for it, is called mu space. এই একটা সিস্টেমের জন্য প্রত্যেকটা পয়েন্টকে একটা ফেস পয়েন্ট বলবো এগুলোকে, and this is called phase cloud. এইটাকে আমরা বলবো ফেস ক্লাউড। তাহলে আমি এখানে তোকে একদম লো টেম্পারেচারে, একদম সিস্টেমের লো টেম্পারেচারের সিস্টেম, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মলিকিউলস কি থাকবে রে? এইরকম জায়গায় থাকবে, পি কম হবে, ফেস ক্লাউডটা দেখতে এরকম হবে। টেম্পারেচার আমি জাস্ট একটু রেইজ করলাম, ফেস ক্লাউডটা এরকম হবে। টেম্পারেচার ধর খুব হাই করে দিলাম, ফেস ক্লাউডটা এরকম হবে। তার মানে কি যে ফেস ক্লাউড ইজ নট ইউনিফর্ম। তাহলে আমি প্রথমে বললাম ফেজ স্পেস ফর এ সিঙ্গেল পার্টিকেল। যদি আমি একটা সিস্টেম অফ পার্টিকেলস কনসিডার করি, সেই সিস্টেম অফ পার্টিকেলসকে আমি যদি ফেজ স্পেসে নিয়ে আসি, তাহলে সেটাকে আমরা বলবো মিউ স্পেস, মানে মোর দ্যান ওয়ান পার্টিকেল থাকলে। আর এই প্রত্যেকটা পার্টিকেলের যে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, দে আর কল রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। তো এইটা কেন বলি ফেস ক্লাউড? কোশ্চিনটা হলো ইজ দ্য ফেস ক্লাউড ইউনিফর্ম? এখানে আমার কোশ্চিনটা হলো ইজ ফেস ক্লাউড ইউনিফর্ম? ফেস ক্লাউড কি ইউনিফর্ম? ডিরেক্ট আনসার হলো নো। টেম্পারেচার যদি ভেরি ভেরি লো হয় তাহলে ফেস ক্লাউডটা দেখতে এরকম হবে। টেম্পারেচার যদি মডারেট হয়, ফেস ক্লাউড ইজ লুক লাইক দিস। টেম্পারেচার যদি ভেরি ভেরি হাই হয়, face cloud is look like this. So face cloud is not uniform. For high temperature cloudটা উপরের দিকে যাবে, for extreme low temperature cloudটা নিচের দিকে যাবে। ওকে, নেক্সট হলো, আমি ফেস ট্রাজেক্টরি ড্র করার প্রবলেমে পরে আসছি। নেক্সট হলো ফেস সেল। phase cell, লেখ
এলিমেন্টারি ভলিউম ইন ফেস স্পেস কত হবে রে? DQN DPN let the minimum value এর থেকে স্মলেস্ট পসিবল নয়। ডিকিউআই আর ডিপিআই এর যে প্রোডাক্ট এটা নট প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ডোন্ট কনফিউজ, এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কিন্তু নয়। ডিকিউআই আর ডিপিআই এদের প্রোডাক্টের এইটা ধর মিনিমাম ভ্যালু, ওকে, এটা ধর মিনিমাম ভ্যালু অফ ডিকিউআই ডিপিআই, তাহলে ডি টাউ মিনিমাম কত হবে রে? এইচ টু দি পাওয়ার এন। এইটা একটা জিনিস লিখতে ভুলে গেছি, আই ইজ ইকাল টু 1 to n ডিকিআই ডিপিআই। এর মিনিমাম ভ্যালু কত হচ্ছে? এইচ টু দি পাওয়ার এন। লেট if the elementary volume in the phase space if the elementary volume in the phase space have the minimum value if the elementary volume in the phase space have the minimum value, then it is called phase cell. যদি এলিমেন্টারি ভলিউম যেটা কনসিডার করেছিস ফেজ স্পেসের, সেটা যদি স্মলেস্ট হয়, সেটা যদি মিনিমাম হয়, দেন দিস ইজ কল্ড ফেজ সেল। Obviously, this is the smallest volumes cell in the phase space. Obviously, this is the smallest volume cell in the phase space. Okay? Therefore, H to the power n volume in phase space contain one phase cell, তাই তো? H to the power n volume in phase space contain করছে একটা phase cell কে, তাই তো? Therefore, unit volume contain phase cell density of phase cell 1 by s to the power n, তাই তো? এটা ডেনসিটি অফ ফেস সেল বেরোলো। Therefore, number of phase cell
into the volume d tau, density of the phase cell into d tau। এই এলিমেন্টারি ভলিউমের মধ্যে কতগুলো ফেজ সেল থাকবে? ডেনসিটি অফ ফেজ সেলের সাথে যদি ফেজ ভলিউম মাল্টিপ্লাই করে দিই, so this is the number of phase cell into the elementary volume d tau। d tau elementary ভলিউমের মধ্যে এইটা হলো নাম্বার অফ ফেজ সেল। ওকে, এবার কোশ্চেন করতে পারি যে কি আজব জিনিস এই ফেজ স্পেস না হয় ঠিক আছে ডিফাইন করলাম, সেখানে আবার ফেজ সেল বলে একটা বস্তু ডিফাইন করলাম। ফেজ সেলটা হলো স্মলেস্ট ভলিউমের সেল। এবার কোশ্চেনটা হলো কেন করছি এসব? পারপাসটা কি ছিল? পারপাসটা হলো প্রবাবিলিটিকে তোর ইন্ট্রোডিউস করা ইন দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল ফিজিক্স। দ্যাট ওয়াজ আওয়ার গোল। এইটা আমাদের পারপাস ছিল। তাহলে পারপাস যদি এরকম হয়, সাপোজ ধর কোয়ান্টাম মেকানিক্সে আমি ধরলাম Vx is equal to 0, otherwise এখানে এনার্জি আইগেন ভ্যালু কত হয় রে? n স্কয়ার পাই স্কয়ার h কাট স্কয়ার বাই 2m a স্কয়ার। ঠিক আছে, আর সাই n তোরা জানিস সাইন n পাই x বাই a। এটা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সে তোরা পড়েছিস। তো পার্টিকেলটা কি? ফ্রি পার্টিকেল। এক্ষেত্রে কোয়াসি কন্টিনিউয়াস এনার্জি স্পেকট্রাম আমরা শুনেছিস কখনো? কোয়াসি কন্টিনিউয়াস এনার্জি স্পেকট্রাম, এই ফ্রি পার্টিকেল ইন এ বক্স, ফ্রি পার্টিকেল ইন এ বক্স আমরা যে এনার্জি স্পেকট্রাম পাবো দ্যাট ইজ কল্ড কোয়াসি কন্টিনিউয়াস। এই কথাটার মানেটা কি? কোয়াসি কন্টিনিউয়াস মানেটা হলো দে আর নট কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ দে আর নট টু মাচ ডিসক্রিট। ডাইমেনশন অফ এ যত স্মল হবে এনার্জি লেভেলস গুলো কিন্তু তত ডিস্টিংক্ট হবে। এবার এ ডাইমেনশন যদি লার্জ হয়, ইফ উই কনসিডার এ ইজ লার্জ, যদি টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে দেয়ার ইজ নো গ্যাপ, কোনো গ্যাপই থাকবে না। কারণ ডেল্টা ইটা কি? ডেল্টা ইটা হলো টু এন প্লাস 1 পাই স্কয়ার e স্কয়ার স্কয়ার 2m স্কয়ার। সো এনার্জি গ্যাপ এটা প্রপোর্শনাল টু 2n প্লাস 1, এটা প্রপোর্শনাল টু 1 বাই a স্কয়ার। এই দুটো ফ্যাক্টরের উপর এনার্জি গ্যাপটা ডিপেন্ড করে। ইফ উই কনসিডার লার্জ a, a টেন্ডস টু লার্জ, a যদি আমি খুব লার্জ কনসিডার করি then the energy gap tends to 0, then the energy gap tends to 0।
যদি আমি লার্জ কনসিডার করি, এই যদি লার্জ কনসিডার করি, এনার্জি গ্যাপ 0 হবে। 0 মানে টেন্স টু 0 ইজ নট ইকুয়াল টু 0, মানে ইট ভেরি ক্লোজ, নট ডিস্টিংক্ট। মানে কিরকম টাইপের হবে? ওকে 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 ওকে, তাহলে কোয়াসি কন্টিনিউয়াস কথাটা বুঝতে পারলি, যে এনার্জি লেভেলস গুলো নট কমপ্লিটলি ডিস্টিংক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দে আর নট কমপ্লিটলি কন্টিনিউয়াস। এরা কন্টিনিউয়াসও নয়, আবার কমপ্লিট ডিস্টিংক্টও নয়, দে আর কল্ড কোয়াসি কন্টিনিউয়াস। আমি এখানে কনসিডার করেছি একটা ফ্রি পার্টিকেল। সো ক্লাসিক্যালি ফর এ ফ্রি পার্টিকেল, E is equal to p square by 2m. So p is equal to root over of 2m. P is equal to root over of 2m. মানে তাহলে যদি আমি এখানে ফেজ স্পেস কনসিডার করি, এখানে কিউ, এখানে পি, এই প্রত্যেকটা পয়েন্ট, জাস্ট রিমেম্বার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, এই অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট, প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট রিপ্রেজেন্ট করছে এক একটা এনার্জিকে along the momentum axis. Every single point represent energy, তাই তো? তাহলে এখানে আমি যেটা তোদেরকে কিছুক্ষণ আগেই করালাম, যে ফেজ সেল স্মলেস্ট ভলিউম, স্মলেস্ট ভলিউম, স্মলেস্ট মিন্স আমি দেখাতে পারবো না তোদেরকে, মানে ফেজ স্পেসের মধ্যে স্মলেস্ট ভলিউম, যেটাকে আমরা বলছি ফেজ সেল। দিস মাস্ট রিপ্রেজেন্ট স্মলেস্ট ভলিউম ইন দ্য ফেজ স্পেস, যেটাকে আমরা বলছি ফেজ সেল, মাস্ট রিপ্রেজেন্ট এ স্পেসিফিক এনার্জি, মাস্ট রিপ্রেজেন্ট এ পার্টিকুলার অর এ স্পেসিফিক এনার্জি। তার মানেটা কি? quantum state or energy state is equivalent to phase cell ঘটে ঢুকলো? যদি বুঝতে পারিস ভেরি গুড, যদি না বুঝতে পারিস আমাকে আবার বোঝাতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে যেটাকে আমরা বলি এনার্জি স্টেট, ক্লাসিক্যাল মেকানিক্সে সেইটা হলো ফেজ সেল। সো ফেজ সেল ইন দ্য কনটেক্সট অফ ক্লাসিক্যাল মেকানিক্সের ফেজ সেল আর কোয়ান্টাম মেকানিক্সের এনার্জি স্টেটস, দে আর ইকুইভ্যালেন্ট। কোয়ান্টাম স্টেট or energy states in the context of quantum mechanics is equivalent to phase cell in the context of classical mechanics. এবার ধর তিনটে এনার্জি লেভেল রয়েছে, E1, E2, E3।
কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স আমরা কি করি? কোয়ান্টাম মেকানিক্সে আমরা যখন প্রবলেম সলভ করি আমরা বলি কি, সাপোজ ধর উই হ্যাভ 3 এনার্জি স্টেটস E1 E2 E3 and we have 1 particles. আমরা ক্যালকুলেট করি কি, what is the probability of getting the particle in E2, what is the probability of the particle in getting E3, what is the probability in particle E1. এখানে ক্লাসিক্যাল মেকানিক্সে কি থাকবে? ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জি স্টেট নয়, ক্লাসিক্যাল মেকানিক্সে থাকবে ফেজ সেল। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্সে থাকবে ফেজ সেল। তাহলে কোয়ান্টাম স্টেটস অর এনার্জি স্টেটস ইন কোয়ান্টাম মেকানিক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ফেজ সেল ইন ক্লাসিক্যাল মেকানিক্স। সাপোজ ধর ইউ হ্যাভ 2 পার্টিকেলস আর 3টে ফেজ সেল রয়েছে, মানে জাস্ট ইমাজিন যে প্রত্যেকটা ফেজ সেল হলো এক একটা বাক্সের মতো। 2টো পার্টিকেল রয়েছে, 3টে বাক্স রয়েছে, দে আর দ্য বাক্স। কোয়ান্টাম মেকানিক্সের কি, 2টো পার্টিকেল রয়েছে, 3টে এনার্জি স্টেট রয়েছে। তাহলে যা কোয়ান্টাম স্টেট তাই ফেজ সেল। যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বো সেটাকে আমরা বলবো কোয়ান্টাম স্টেট, যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো সেইটাকে আমরা বলবো ফেজ সেল। বোঝাতে পারলাম? দেখ দেখি ঘটে ঢুকলো কিনা। দেখ ভালো করে দেখ, বুঝতে পারলেও বল, না পারলেও বল, একটু রেসপন্স কর শুধু, তাহলেই আমার হবে। আই ক্যান মুভ। আমি কি বোঝাতে পারলাম? সবার ক্লিয়ার হলো? শুনতে পাচ্ছিস কি আমার কথা? আরে কেউ কিছু বল রে। শাশ্বতী, শাশ্বতী, সৃজন, তমজিৎ, শাশ্বতী, তমজিৎ, বোঝা গেছে? আর কে কে ক্লাস করছিস? তাহলে কেন ফেজ স্পেস আমরা ডিফাইন করলাম, করে আমরা সেখানে ফেজ সেল আমরা ডিফাইন করলাম, ডেনসিটি অফ ফেজ সেল আমরা ডিফাইন করলাম, নাম্বার অফ ফেজ সেল কত আমরা সেইটাও পেয়ে গেলাম। এবং আমি একটা অ্যানালজি টেনে তোদেরকে বললাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে ফেজ সেল আর কোয়ান্টাম মেকানিক্সের এনার্জি স্টেট মানে কোয়ান্টাম স্টেট সেম জিনিস। এই কোয়ান্টাম স্টেট কথাটাকে আমরা পরবর্তীকালে বলবো, দেখবি ডিজেনারেট স্টেট। ঠিক আছে, মানে ডিজেনারেট স্টেট আর এদিকে ফেজ সেল দে আর ইকুইভ্যালেন্ট। যখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স পড়বো দেন আমাদের থাকবে ফেজ সেল,
যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স পড়বো সেক্ষেত্রে আমরা বলবো কোয়ান্টাম স্টেটস অর ডিজেনারেট স্টেট। মজা পাচ্ছিস? আমরা ধীরে ধীরে কিভাবে একটা নতুন টপিক ফর্ম করব দেখবি, মানে আই ক্যান অ্যাসিওর ইউ যে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ ফিজিক্স, এতদিন যাবৎ যা পড়েছিস তোরা, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হলো তোর এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কন্ডিশন যেটাই যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, কেন করছিস, কী জন্য করছিস, কিভাবে আসছে, এই কোয়ারিজগুলো তোকে পুরোপুরি জেনে রাখতে হবে। দেন প্রবলেম করে দেখবি খুবই মজা হবে। এই টপিকটা সত্যিই খুব অসাধারণ এবং খুব ইন্টারেস্টিং। এবার হেডিং দে, লেখ ফেস সেল ভার্সেস কোয়ান্টাম স্টেট। ফেস সেল ভার্সেস কোয়ান্টাম স্টেট। এবার আমি কনক্লুশন টানবো। না, আজকে কনক্লুশনটা টানবো না, আজকে এটুকুই থাক, ঠিক আছে নাকি বলছিস? পরের দিন এই ফেস সেল ভার্সেস কোয়ান্টাম স্টেট কনক্লুশন টেনে আমি কিছু ফেস ট্র্যাজেক্টরির প্রবলেম করাবো, করিয়ে আমি তারপর তোর মাইক্রো স্টেট আর ম্যাক্রো স্টেট কি সেইটাকে ডিফাইন করব। একটু একটা দুটো ক্লাস শুরুর একটু স্লো চলুক, কারণ লাইনে একবার উঠে গেলে তখন আমরা স্পিড আপ করে নিতে পারবো। এইটুকুই আজকে হজম কর, ওকে? আমি এই বৃহস্পতিবার একটা স্ট্যাটের ক্লাস নিতে পারি, মানে কাল বাদে পরশু। আমি সেটা কালকে রাত্রের মধ্যে তোদেরকে জানিয়ে দেবো, সেম টাইম থাকবে। ইফ আই অ্যাম অ্যাবল টু টেক দ্য ক্লাস, দেন আমি এই বৃহস্পতিবার একটা ক্লাস নেব, ওকে? আজকে এটুকুই পড়ে রাখ। আর যে ক্লাসটা আজকে করালাম, পুরো ক্লাস নোটসটা আমাকে একজন পিডিএফ করে পাঠিয়ে দিবি তো। আমি এই ক্লাসগুলোকে মানে পড়ানোর মোডটাকে স্ট্যাটিস্টিক্যালের পুরো চেঞ্জ করেছি, সো আমি এটাকে একটু নোট ডাউন করে রেখে দিতে চাই, মানে আমার ভবিষ্যতের জন্য, ওকে? পুরো ক্লাসটা মানে প্রত্যেক দিন একজন মৃন্ময়ী, তুই তো রেগুলার ক্লাস করিস, তুই একটু প্রত্যেক দিনের ক্লাসগুলোর পিডিএফ তুলে লেকচার 1 বলে আমাকে একটু পিডিএফটা পাঠিয়ে দিবি।